হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা প্যাটার্নের চতুর্থ পর্ব দেখব। তো আমি আনিকা মাহজাবিন প্যাটার্নের চতুর্থ পর্বটি শুরু করি, চলো। এর আগের দিন আমরা কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন দেখেছিলাম 1 থেকে 5 পর্যন্ত। এখন আমরা আরো দুটি প্রশ্ন দেখব। এখানে দেখো একটি ম্যাজিক বর্গ দেখানো হয়েছে। এই ম্যাজিক বর্গে আমাদের দুটি অঙ্কের উত্তর দিতে হবে। তো চলো দেখি। প্রথমে 6 আমাদেরকে কি বলেছে। 6 বলেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। প্রথমে আমরা ম্যাজিক বর্গটি দেখি। দেখো, এই ম্যাজিক বর্গ কিন্তু 9টি ঘর রয়েছে। আমরা 3-এর ম্যাজিক বর্গের ক্ষেত্রে এরকম 9টি ঘর দেখেছিলাম এবং 3-এর ম্যাজিক বর্গের সংখ্যাগুলো ছিল 1 থেকে 9 পর্যন্ত এবং ম্যাজিক সংখ্যা ছিল 15 আর মাঝের সংখ্যাটি ছিল হচ্ছে 5। এখানে এই একই জিনিস যেহেতু 11 আর 19কে নিয়ে হচ্ছে, তাহলে আমাদের মাঝের সংখ্যাটি কত হবে বলতো? 15, কারণ প্রত্যেকের আগে 1, মাঝের সংখ্যার আগেও 1, 15। তাহলে আমাদের ক চিহ্নিত স্থানে হবে 15। এখন আমরা দেখি 7 আমাদেরকে কি বলছে। 7 নং প্রশ্নে আমাদেরকে বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। তাহলে এটি কোনো ব্যাপারই না, আমরা ক এর মান বের করেছি কত বলতো? 15। তাহলে আমরা যে কোনো একদিক বরাবর যোগ করে দেখি কত পাই। ধরো এই কর্ণ বরাবর দেখলাম, তাহলে এই কর্ণ বরাবর যদি আমি দেখি 12 যোগ 15 যোগ 18 আমরা পাচ্ছি 45। তাহলে এর ম্যাজিক সংখ্যা হবে হচ্ছে 45। এখন আমরা 8 নং প্রশ্নটি দেখব। 8 নং প্রশ্ন আবার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এখানে আমাদেরকে বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা। এখন আমরা 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা আগে চিন্তা করি, 1, 3 আর 5। এখন আমরা দেখব 1, 3 আর 5 যোগ করে আমরা কি পাই। 1, 3 আর 5 যোগ করে আমরা পাচ্ছি 9। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ 9 হচ্ছে 3-এর বর্গ। আবার দেখি 9 একটি বিজোড় সংখ্যা, হ্যাঁ 9 একটি বিজোড় সংখ্যা, এটিও ঠিক আছে। কিন্তু 9 কি একটি মৌলিক সংখ্যা বলতো? মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। কিন্তু 9 এর ক্ষেত্রে দেখো 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাই বলতো? অর্থাৎ বাক্সের শূন্য পাচ্ছি। তাহলে 9 একটি মৌলিক সংখ্যা কখনোই না, কারণ 9কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে বলতো? 1 ও 2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর ক। এখন তোমাদের মোটামুটি বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান হলো। এখন আমরা অনুশীলনীর কিছু সৃজনশীল প্রশ্ন দেখি, চলো। প্রথম সৃজনশীল প্রশ্নে তোমরা আবার ওই উদাহরণের অঙ্কের মধ্যে একটি প্যাটার্নের অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে দেখো এই প্রথম প্যাটার্নটিতে কয়টি কাঠি রয়েছে বলতো? 4টি। দেখো এই চতুর্ভুজ আকারটি গঠন করার জন্য আমাদের 4টি কাঠি প্রয়োজন হয়েছে। আবার এই চতুর্ভুজের মতো প্যাটার্নটি এটির সাথে আবার রিপিট করার জন্য বা আবার পুনরাবৃত্তি করার জন্য কিন্তু আমার 4টি কাঠির দরকার হয়েছে। দেখো 1, 1, 2, 3। আবার দেখো এখানে প্রথমে ছিল 4, এটি একবার রিপিট করতে আমার এসেছে 3, 1, 2, 3। আরেকবার রিপিট করতে আমার আবারও এসেছে কত? 3। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে এবং প্রথমে ছিল 4। এখন কিন্তু তোমরা নিজেরাই একটু ভাবলে বুঝতে পারবে যে আমার সূত্রটা কি হতে পারে। প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 3, তাহলে 3 ক। এখন ক এর মান যদি 1 হয়, তাহলে এই 3 ক এর সাথে কত যোগ করলে আমরা প্রথম রাশিটি পাবো বলতো? অবশ্যই 1, কারণ হচ্ছে 3 গুণ 1 হচ্ছে 3 এবং এর সাথে 1 যোগ করলে 4। এখন আমরা ক দেখি। ক এ আমাদেরকে বলেছিল কাঠির সংখ্যার তালিকা বের করতে। তাহলে কাঠির সংখ্যার তালিকা কত? 4, এখানে 4 যোগ 3 7, এখানে 4 যোগ 3 যোগ 3 অর্থাৎ 10। তালিকার পরবর্তী সংখ্যা হবে অবশ্যই এই 10-এর সাথে আরো 3 যোগ করলে যা হয়, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 3 বৃদ্ধি পাচ্ছে। আবার তোমরা ওই 3 ক যোগ 1 থেকেও কিন্তু বের করতে পারতে, কারণ হচ্ছে
তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে এখানে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদের ক্ষেত্রে ক এর মান হবে হচ্ছে 4, তাহলে 3 গুণ 4 যোগ 1 অর্থাৎ 12 যোগ 1 13। তোমার ইচ্ছা, তুমি ছবি থেকে দেখাবে নাকি এভাবে ক এর মান বের করে তারপর দেখাবে, এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা। কিন্তু এই ছোট অঙ্কগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যখন দ্বিতীয় বা তৃতীয় পদ দেখাতে বলবে তখন তুমি এরকম পার্থক্য বের করে যোগ করে করতে পারবে। কিন্তু তোমাকে যদি বলতো এখানে 50তম পদটি বা 60তম পদটি কি হবে, তোমাকে অবশ্যই তখন এই বীজগাণিতিক প্যাটার্ন বের করে ক এর মান ঠিক করে তারপরে বের করতে হতো। সুতরাং এই পদ্ধতিটি জেনে রাখা সবচেয়ে ভালো, এটি তোমার সব ক্ষেত্রেই লাগবে। এখন আমরা দেখি গ এর উত্তর। গয়ে আমাদেরকে বলেছে এই কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি কি এই চতুর্ভুজের মতো প্যাটার্নটি রিপিট হয়েছে। প্রথমে একটি চতুর্ভুজ ছিল, তারপর এটি রিপিট করার জন্য আরো 3টি কাঠি আসলো, এটি রিপিট করার জন্য আরো 3টি কাঠি আসলো। তাহলে এর পরবর্তী চিত্র অর্থাৎ চতুর্থ প্যাটার্নে আমাদের অবশ্যই আবার এই চতুর্ভুজের মতো অংশটি রিপিট হবে। এখন আমরা এই উত্তর যাচাইয়ের ক্ষেত্রে আমি আমার মতো লিখেছি যে কেন এটি আবার আসলো, কারণ প্রত্যেক ক্ষেত্রে 3 করে যুক্ত হয়েছে, এরকম আয়তাকৃতি কলাম আবার এসেছে। আমি এই কথাগুলো আমার মতো লিখেছি, তুমি তোমার মতো লিখতে পারো অথবা আমার এখান থেকে লেখাগুলো দেখে নিতে পারো। এখন আমরা আসি 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে বলেছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন কয়ে আমাদেরকে বলছে চতুর্থ প্যাটার্নে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করতে। এখন দেখো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে এরকম একটি ত্রিভুজ ছিল, তারপর এই ত্রিভুজটি উল্টা করে এসেছে, আবার এই ত্রিভুজটি সোজা করে এসেছে। তাহলে তোমরা বলতে পারো না চতুর্থ প্যাটার্নে কি হবে, চতুর্থ প্যাটার্নে আবার এই ত্রিভুজটি অবশ্যই উল্টা করে যাবে। তাহলে চলো আমরা প্যাটার্নটি দেখি। চতুর্থ প্যাটার্নটিতে কি হবে, আবার এই ত্রিভুজটি আসবে। তাহলে তোমরা চতুর্থ প্যাটার্ন কি হবে সেটা বুঝলে। এখন এখানে কাঠির সংখ্যা কত হবে দেখো, এই প্রথম ক্ষেত্রে কিন্তু আমার কাঠির সংখ্যা ছিল 3, আবার যখন জিনিসটা রিপিট হলো তখন শুধু 2টি কাঠির নতুন যোগ হয়েছে। আবার যখন এই প্যাটার্নটি রিপিট হয়েছে আবার 2টি কাঠি এসেছে, আবার যখন এই প্যাটার্নটি রিপিট হয়েছে তখন আরো 2টি কাঠি এসেছে। তাহলে এখানে মোট কাঠির সংখ্যা আমাদের কত হচ্ছে বলতো, মোট কাঠির সংখ্যা হচ্ছে 3 যোগ 3 5 যোগ 2 7 যোগ 2 9। এখন এখানে দেখো 3 যোগ 2 করে বাড়ছে না সব ক্ষেত্রে, তাহলে আমাদের এটাকে আমরা বীজগাণিতিক প্যাটার্নের সূত্রে কি লিখতে পারি বলতো, 2ক। আর ক এর মান যখন 1 তখন 3 হওয়ার জন্য আমার কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। তাহলে 2ক যোগ 1 হচ্ছে প্যাটার্নের বীজগাণিতিক রাশি। এটি আমাদের এখন দরকার নেই, পরের অঙ্কে দরকার। এখন দেখো ক্ষয়ের ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে, ক্ষয়ে বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এখন এটি ব্যাখ্যা করার জন্য তোমরা অবশ্যই সূত্রটি ব্যবহার করতে পারো অথবা পার্থক্য দেখিয়ে ব্যবহার করতে পারো। 3 আর 5 এর পার্থক্য 2, 5 আর 7 এর পার্থক্য 2, অর্থাৎ পরের অঙ্কটি হবে 7 যোগ 2 9। আবার দেখো তুমি যদি 2ক যোগ 1 এর ভেতরে ক এর মান 4 ধরো, কারণ হচ্ছে আমরা চতুর্থ রাশি বের করছি, তাহলে 4 দুগুণী 8 যোগ 1 9। এভাবেও তোমরা অঙ্কটি করতে পারো। এখন দেখো গ নং প্রশ্নে কিন্তু আমাদেরকে অবশ্যই এই সূত্র দিয়েই করতে হবে, কারণ এখানে কততম প্যাটার্নের কথা বলেছে বলতো, শততম প্যাটার্ন অর্থাৎ 100তম প্যাটার্ন। অবশ্যই তুমি এরকম লিখে লিখে 2 যোগ করে করে বের করতে পারবে না, তখন তোমাকে সূত্রে আসতে হবে। তাহলে আমাদের এখানে সূত্রটা কি, 2ক যোগ 1। এই 2ক যোগ 1 এর ভেতরে ক এর মান আমরা ধরবো হচ্ছে 100। তাহলে ক এর মান 100 ধরলে আমাদের 100তম প্যাটার্ন তৈরি করতে দিয়াশলাইয়ের সংখ্যা হবে 2 গুণ 100 যোগ 1 অর্থাৎ 201টি। এখন আমরা 11 নং প্রশ্ন দেখি। দেখো 11 নং প্রশ্নে কতগুলো সংখ্যা দিয়েছে, 5 13 21 29 37। এখন ক এর ক্ষেত্রে আমাদেরকে বলেছে এই 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে। এখন তুমি একটু চিন্তা করো, দেখো 29 এর ভেতরে তুমি 29কে 25 আর 4 হিসেবে লিখতে পারো। দেখো তাহলে 25 আর 4কে আমরা 5 এর বর্গ ও 2 এর বর্গ লিখতে পারি। আবার 37কে 36 আর 1 হিসেবে লিখতে পারো। তাহলে এটাকে আমরা দুটি সংখ্যার বর্গ হিসেবে 1 এর বর্গ আর 6 এর বর্গ হিসেবে দেখাতে পারি। এখন আমরা খ নং প্রশ্ন দেখি। দেখো খ নং প্রশ্ন বলেছে তালিকায় পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখন দেখো পরবর্তী 4টি সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 5 13 21 29 37
এরপরে 4টি সংখ্যা বের করতে হবে। এখন দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্যগুলো কত। প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্য 8 করে। তাহলে এর পরের সংখ্যাটি 37 যোগ 8 করে পাবো, তারপরের সংখ্যাটি সেই সংখ্যাটিকে আবার 8 যোগ করলে পাবো। আচ্ছা, তাহলে দেখো 34 এর পরের সংখ্যা হবে 45, 45 এর পরের সংখ্যা হবে 45 যোগ 8 53, 53 পরের সংখ্যাটি হবে 53 যোগ 8 61, 61 এর পরের সংখ্যা হবে 61 যোগ 8 69। এটি তোমরা এভাবে যোগ করে করে করলে, কারণ হচ্ছে জাস্ট এটার পরবর্তী 4টি সংখ্যা তোমাকে বের করতে বলেছে। তোমাকে যদি বলতো 100তম পদ এবং তারপরের 4টি সংখ্যা বের করো, তাহলে তোমাকে অবশ্যই সূত্র বের করে করা লাগতো। এখন সূত্র আমরা কিভাবে বের করব সেটা আমরা গয়ে দেখিয়েছি। দেখো গয়ে আমাকে বলেছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। এখানে অবশ্যই তোমার 50তম পদ কত, 50তম পদ কত সেটা জানা লাগবে। তারপর আমরা প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদ সংখ্যার সূত্র দিয়ে সমষ্টি বের করব। 50তম পদ বের করতে তোমাকে অবশ্যই জ্যামিতিক প্যাটার্ন বের করতে হবে। তাহলে এখানে আমি জ্যামিতিক প্যাটার্নটা বের করা দেখিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা তোমরা খাতায় বা অঙ্ক করার সময় এভাবে লিখবে না, শুধু বলবে যে জ্যামিতিক প্যাটার্ন হচ্ছে 8ক বিয়োগ 3। কিন্তু আমরা এই 8ক বিয়োগ 3 কিভাবে পেলাম? প্রতি ক্ষেত্রে দেখো আমাদের 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমে আমরা লিখে ফেলবো 8ক। এরপর দেখো আমরা ক এর মান যদি 1 ধরি, তাহলে প্রথম রাশি কত? 5। প্রথম রাশি 5 হতে হলে আমাদের এই 8ক এর সাথে কত যোগ করতে হবে বলতো? তখন আমাদের 8ক এর সাথে আসলে যোগ করলে হবে না, 3 বিয়োগ করতে হবে। 3 বিয়োগ করলে আমরা তখন 5 পাবো। দেখো 8 গুণ 1 বিয়োগ 3 সমান হচ্ছে 5। তাহলে আমাদের এখানে সূত্রটি হবে 8ক বিয়োগ 3। তাহলে আমরা দেখি এই তালিকার 50তম পদটি কত। তালিকার 50তম পদ হবে 8 গুণ 50 বিয়োগ 3 অর্থাৎ 397। এই 397 হচ্ছে আমাদের শেষ পদ, আর প্রথম পদ হচ্ছে 5 এবং মোট পদ সংখ্যা হচ্ছে 50টি। তাহলে 50। এখন আমরা সমষ্টি নির্ণয়ের সূত্রে কি জানি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে প্রথম 50টি রাশির সমষ্টি হবে 5 যোগ 394 ভাগ 2 গুণ 50 অর্থাৎ 10,050। তাহলে এখানে তোমাদের প্যাটার্নের অধ্যায়টি শেষ হলো। তোমরা এর পরের দিন নতুন একটা অধ্যায় শুরু করবো আমি তোমাদের সাথে, মুনাফা। এবং এই প্যাটার্নের যত অঙ্ক করালাম এই পর্যন্ত সবগুলো তোমরা একটু বাসায় দেখবে এবং নিজে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ।